আচ্ছা, আমরা তাহলে হায়ার ম্যাথ করছিলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে ত্রিমাত্রিক জগতে ভেক্টরের অংশক নির্ণয়, এবং এই অংশক নির্ণয়ের সাথে সাথে আমরা পড়বো লম্ব অভিক্ষেপ, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তারপরে ভেক্টরের স্কেলার গুণন, দুইটা ভেক্টর স্কেলার গুণন, আবার একটা ভেক্টরকে স্কেলার মাল্টিপল করলে কি হয়, আবার দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রান্ত ভেক্টর, এই জিনিসগুলো আমরা আজকে। তো আমরা এখন দেখি থ্রি ডাইমেনশনে ভেক্টরের অংশ কিরকম। তো এখানে মনে করো এখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা তোমরা দেখো যে এটা ও এক্স, ও ওয়াই এবং ও জেড, এই তিনটা রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এবং এরা পরস্পর লম্ব, ও এক্স, ও ওয়াই এবং ও জেড। এটা আসলে হওয়া উচিত ছিল, এটা সম্ভবত এটা মিস্টেকেনলি হয়তো এরকম হয়েছে, এটা আসলে হওয়া উচিত ছিল ও এক্স, ও ওয়াই এবং ও জেড এরকম, এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এন্টি ক্লকওয়াইজ এরকম, এইরকম এন্টি ক্লকওয়াইজ, অথবা স্ক্রু নিয়ম, ঠিক আছে? রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম, ঠিক আছে? স্ক্রুটা যদি আমি এই দিকে ঘোরাই, ঠিক আছে, তাহলে স্ক্রুটা নিচের দিকে যাবে, আর স্ক্রুটা যদি আমি বাম দিকে এরকম এরকম করে ঘোরাই, ঠিক আছে, তাহলে এটা উপরের দিকে, ঠিক আছে? তার মানে কি, এটা হবে এক্স, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড, ঠিক আছে? তার মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। অথবা এটা যদি এক্স অ্যাক্সিস হতো, এটা হতো ওয়াই অ্যাক্সিস, এটা হতো জেড অ্যাক্সিস। এটা হচ্ছে স্ক্রু নিয়ম, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে এই দিক গেলে পরে এটা উপরের দিকে, স্ক্রুটা উপরের দিকে, ঠিক আছে? তো যাই হোক, এই তিনটা রেখা লম্ব, পরস্পর লম্ব, ও এক্স, ও ওয়াই এবং ও জেড এর পরস্পর লম্ব এবং অভিমুখে মিলিত হয়েছে, ঠিক আছে? এখন পি যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, এটা তুমি তোমার রুম মনে করতে পারো, ঠিক আছে? তোমার রুমের এটা যে কোনো একটা কর্নার, নিচের একটা কর্নার, ঠিক আছে? এটা একদিকে, এটা আরেকদিকে, আর এটা একদিকে, ঠিক আছে? সেই কর্নারের বরাবর তোমার মনে করো তিনটা অ্যাক্সিস তুমি চিন্তা করলে, আর এটা রুমের মধ্যে শূন্য স্থানে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? সেই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কি হবে? সেই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্লেনের উপর নাই, ঠিক আছে? এটা জাস্ট তোমার একটা রুম অথবা একটা বক্স, বক্সের মধ্যে শূন্যের একটা বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে থ্রি ডাইমেনশন, যেহেতু এই জন্য তিনটা অ্যাক্সিস, তিনটা ইয়া থাকবে, কম্পোনেন্ট থাকবে, এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্ট। এটা যদি যে কোনো একটা প্লেনের উপর যদি হইতো, ঠিক আছে, যেরকম একটা ডি বিন্দু, ঠিক আছে? ডি বিন্দু আছে কি এই এক্স এবং ওয়াই প্লেনের উপর, ঠিক আছে? এক্স ওয়াই যে দুটো অ্যাক্সিস, এই প্লেনের উপর হচ্ছে ডি বিন্দু, তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে এক্স এবং ওয়াই এই দুটো জিনিস হবে ডি বিন্দুর, ঠিক আছে? কিন্তু পি বিন্দু হচ্ছে রুমের মধ্যে শূন্য একটা জায়গা, এই হচ্ছে। এখন এই পি এর এই যে ওপি রেখা, হ্যাঁ, পি এর এটা অবস্থান ভেক্টর, ঠিক, অবস্থান ভেক্টরটা হচ্ছে ওপি। এখন এই ওপি এর উপাংশ বের করতে হবে। উপাংশ মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট, ঠিক আছে? এই তিনটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে ও এক্স এর দিকে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর দিকে যে আই একক ভেক্টর, এটার মান কত? এটার মান হচ্ছে ও এ ভেক্টর ডিভাইড বাই ও এ ভেক্টরের মান, এই যে ও এ ভেক্টর ডিভাইড বাই ও এ ভেক্টরের মান, ঠিক আছে? তাহলে ও এ ভেক্টর উপরে রাখলাম, আর ও এ ভেক্টরের মান কত? এক্স, ঠিক আছে? এখান থেকে ও থেকে এ পর্যন্ত এক্স, তাহলে আই হচ্ছে ও এ বাই এক্স। তাহলে ও এ কতটুকু? ও এ হচ্ছে এক্স গুণন আই, এই যে এক্স এবং আই, এই হচ্ছে, এটুকু হচ্ছে ও এ। সিমিলারলি ও বি কি হবে? ঠিক আছে, ও বি হচ্ছে ওয়াই ইনটু জেড, ঠিক আছে? ও বি হবে ওয়াই ইনটু জেড, এই যে ও বি হচ্ছে ওয়াই ইনটু জেড। আর ওসি হবে হচ্ছে ওসি হচ্ছে জেড ইনটু কে, ঠিক আছে? জেড ইনটু কে, ঠিক আছে? কে হচ্ছে এই ও জেড মানে জেড অ্যাক্সিস এর দিকে একক ভেক্টর, আর জে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস এর দিকে একক ভেক্টর, ঠিক আছে? তাহলে ওপি কত? ওপি হচ্ছে ও এ প্লাস ও বি প্লাস ও জেড, ঠিক আছে? মানে ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর, ঠিক আছে? ঠিক আছে, ওপি এর দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে আচ্ছা, এটা আমি ত্রিভুজ সূত্র দিয়ে যদি আমি বের করতে চাই, ও পি ডি, এই ত্রিভুজে ও পি ডি, এই ত্রিভুজে যদি আমি ওপি বের করতে চাই, তাহলে ওডি প্লাস ডিপি ইকুয়াল টু ওপি, ঠিক আছে? ওডি প্লাস ডিপি ইকুয়াল টু ওপি, ঠিক আছে? আবার দেখো ওডি কতটুকু?
ওডি কতটুকু, ওডি হচ্ছে ওবি প্লাস বিডি, ঠিক আছে। এই বিডিটা আবার কিন্তু ও এর সমান, ও এ এবং এটা, ঠিক আছে। তার মানে তোমার ওডি হচ্ছে ওবি প্লাস ও এ, ঠিক আছে। আবার ডিপি কতটুকু, ডিপি কিন্তু এখানে তুমি দেখো বিএফ এটার সমান, ঠিক আছে। বিএফ আবার কোনটা, বিএফ হচ্ছে ওসি এর সমান, ওসি মানে জেড এর সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেটা, এই যে ওসি মানে জেড এর সমান। তাহলে ওপি ইকুয়াল টু কি হলো, আমার ওএ মানে এই যে ওএ আমরা এখানে বের করলাম যে এক্স কম্পোনেন্ট, ওএ এখানে বের করলাম হচ্ছে এক্স, ওএ বের করলাম হচ্ছে এক্স আই, ওবি বের করলাম ওয়াই জে, আর ওসি বের করলাম হচ্ছে জেড। তাহলে আমার ওপি বের হলো ওবি ভেক্টর প্লাস ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর। তাহলে ওপি যদি আমরা আর বলি, ঠিক আছে, তাহলে এক্স আই ওয়াই জে জেড, ঠিক আছে। তাহলে আমাদের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করব। অবস্থান ভেক্টর আমরা অলরেডি জানি যে অবস্থান ভেক্টর হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর, ঠিক আছে, ওই বিন্দু থেকে এই বিন্দুর যে ভেক্টর সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে পি অফ এক্স ওয়াই এটাকে যদি ভেক্টর হিসেবে ব্যবহার করছে যে অবস্থান ভেক্টর, তাহলে কি হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড, ঠিক আছে। সেরকম যদি এখানে এক্স ওয়াই এর পরিবর্তে পি অফ 5 5 6 7 যদি থাকতো, তাহলে 5 আই প্লাস 6 জে প্লাস 7 কে, এটা ঠিক সেরকম আমরা নেক্সট আমরা এই জিনিসগুলো দেখব। আচ্ছা, এখন 3 ডাইমেনশনে আই জে কে জিনিসটা কি, আই জে কে হচ্ছে জাস্ট ওই তিনটে অ্যাক্সিসের দিকে একক ভেক্টর, এছাড়া কিছু না। একক ভেক্টর মানে কি, একক ভেক্টর হচ্ছে সেই ভেক্টর ভাগ তার হচ্ছে মান। যেমন এখানে আই হবে ও এ ভাগ হচ্ছে ও এর দিকে তার যে মানটা, সেই মান দিয়ে ভাগ, এই, ঠিক আছে। যে একক ভেক্টর কি হবে, ওবি ডিভাইড বাই সেই তার মানটা, ওই সাইডের সেই মানটা, এই যে এখান থেকে এইটুকু যে মানটা, ও থেকে বি পর্যন্ত যে মান, এরকম, ঠিক আছে। এগুলো হচ্ছে আই জে কে, মানে যে কোনো একক ভেক্টর হচ্ছে সেই দিকে তার মান দিয়ে ভাগ করা, এই, এছাড়া কিছু। আচ্ছা, যে কোনো ভেক্টরকে আমরা আই জে কে এর মাধ্যমে কিভাবে প্রকাশ করব, যে কোনো ভেক্টর আমরা যে আগেই বললাম যে এই যে পি অফ এক্স ওয়াই, ঠিক আছে। তোমার রুমের মধ্যে 3 ডাইমেনশন, তোমার রুমটা 3 ডাইমেনশন, ঠিক আছে। 3 ডাইমেনশন তিনটা কম্পোনেন্ট থাকবে, ঠিক এখানেও তুমি দেখো যে তিনটা কম্পোনেন্ট আছে, 2 3 আর -4, ঠিক আছে। তাহলে 2 3 -4, আমি যদি এখন এই পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, 2i প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে। এই দেখো OP ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে। আচ্ছা, এখন এই OP ভেক্টরের মান কি হবে, ভেক্টরের মানটা কি হবে, রুট ওভার এটা স্কয়ার, মানে i এর দিকে যে কম্পোনেন্ট আছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার রুট ওভার, ঠিক আছে। তাহলে মানটা আমার ঠিক আছে। এই যে OP হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মানে কি এখানে x হচ্ছে 2, y হচ্ছে 3 আর z হচ্ছে -4, ঠিক আছে। তাহলে আমার মান বের হবে। আচ্ছা, তাহলে ওই OP এর দিকে একক ভেক্টর কি হবে, OP ভেক্টর ডিভাইড বাই তার মান। আচ্ছা, দুটো বিন্দু দিয়ে যায় এরকম একটা ভেক্টর যদি তোমরা চিন্তা করো, ঠিক আছে। যেমন কি p অফ x1 y1 z1, ঠিক আছে। এখানে এই z1 এর ক্ষেত্রে 1 টা বাইরে পড়ে গেছে মিস্টেকেনলি, এখানে z2 হবে, এখানে z2 টা এখানে হবে, ঠিক আছে। 2 টা বাইরে পড়ে গেছে। এটা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে q বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে p বিন্দুর তিনটা কম্পোনেন্ট থাকবে, এটা তিনটা কম্পোনেন্ট থাকা মানে এটা 3 ডাইমেনশন, ঠিক আছে। মানে তোমার রুমের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে দৈর্ঘ্য কতটুকু, মানে দীর্ঘ ভেক্টরটা, ঠিক আছে। PQ এবং QP কিন্তু আবার একরকম হবে না, আমরা আগে কিন্তু করে জানি যে PQ ভেক্টর এবং QP ভেক্টর একরকম হবে না। PQ ভেক্টর হবে -QP ভেক্টর, ঠিক আছে। কিন্তু PQ এর দৈর্ঘ্য কিন্তু সমানই থাকবে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে দুইটা ভেক্টর আছে, এই দুটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে যে দৈর্ঘ্যের যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব, প্রথমে একে আইজ কম্পোনেন্ট অংশকের মাধ্যমে আগে প্রকাশ করি, এই যে আইজ কম্পোনেন্টের মাধ্যমে আগে প্রকাশ করি। তাহলে কি হবে, এটা হবে x1i প্লাস y1j প্লাস z1k, ঠিক কিউ ভেক্টরের
মানে ওকিউ এর অবস্থান ভেক্টর হবে, এটা ওপি এর অবস্থান ভেক্টর ছিল, ওকিউ এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে কিউ টু আই ওয়াই টু জে, মানে প্লাস হবে আর কি, এগুলা কিউ টু সরি এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে, ঠিক আছে। এই দুটো অবস্থান ভেক্টর হয়ে গেল। এবার আমরা এই দুইটা ভেক্টরের মধ্যে মানে ইয়েটা এই পি কিউ ভেক্টরটা কিভাবে, আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, ও পি কিউ ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি জানি, ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ, তাই না? ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ, ঠিক আছে। তাহলে আমরা পি কিউ কত, পি কিউ হচ্ছে ও কিউ মাইনাস ওপি, পি কিউ হচ্ছে ও কিউ মাইনাস ওপি, ঠিক আছে। ও কিউ আবার আমরা অলরেডি জানি যে ও কিউ হচ্ছে x to i plus y to j plus z to k, ঠিক আছে। আর OP আমরা জানি x1i plus y1j plus z1k, ঠিক আছে। তাহলে এই যে এরকম জাস্ট OP minus OQ আমরা এখানে এই দুটো হচ্ছে ভেক্টর হিসেবে আমরা লিখলাম। এখন এই দুটো ভেক্টর বিয়োগ বা যোগ করা মানে কি, তার জাস্ট কম্পোনেন্ট গুলো যোগ করা। আমরা সম্ভবত এর আগে কোন জায়গা থেকে হয়তো শিখে আসছি যে জাস্ট এই কম্পোনেন্ট গুলো যোগ বা বিয়োগ করো। দেখো এই i এর সাথে i, ঠিক আছে, এখানে x2 x1 হবে, এই যে x2 x1 আর i টা রাখলাম, y2 y1, এই যে এখানে মাইনাস আছে y, ঠিক আছে, আর এখানে j তার হচ্ছে একক ভেক্টর ইন y ডিরেকশন, আর z2 z1, ঠিক আছে। এই হচ্ছে pq। আচ্ছা, আমরা যদি qp বলতাম, qp হতো কি, জাস্ট এর প্রত্যেকটার আগে মাইনাস, ঠিক আছে, তাহলে এটা qp। আচ্ছা, এখন দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে কি হয়, দুইটা ভেক্টর যোগ করা মানে জাস্ট দুইটা ভেক্টর p প্লাস q যোগ করে দেওয়া, ঠিক আছে, মানে তার কম্পোনেন্ট গুলো যোগ করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে pq আর p প্লাস q কিন্তু এটা একরকম হবে না, ঠিক আছে। এটা হচ্ছে যা pq হচ্ছে p বিন্দুর অবস্থান ভেক্টর এবং q বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যে যে pq যে এই দৈর্ঘ্য ভেক্টরটা সেটা। বাট pq যদি আমরা বলতাম তাহলে একটা ভেক্টর p থাকতো আর একটা ভেক্টর q থাকতো, সেই দুটো ভেক্টর যোগ করলে যেটা হচ্ছে সেইটা। তাহলে এই pq আর p প্লাস q দুটো কিন্তু একরকম না, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু সমস্যার সমাধান করি। এটা এক্সাম্পল এখানে ভেক্টরের সাহায্যে দেখাও যে a b c এই যে তিনটা বিন্দু আছে, এই বিন্দু তিনটা একটা গোলকের উপর অবস্থিত যার কেন্দ্র হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, গোলক মানে কি, গোলক মানে যে কোনো সলিড বল, ফুটবল তোমরা চেনো, সে ফুটবলটা যদি ভিতরে হাওয়া না থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সলিড, ঠিক আছে। তাহলে ফুটবলের কেন্দ্রটা হচ্ছে এই কেন্দ্র, যেটা হচ্ছে এই যে এই বিন্দু। আমাদের দেখাইতে হবে এ বি সি এই তিনটা হচ্ছে ফুটবলের উপরে, ফুটবলের সারফেসের উপরে তিনটা বিন্দু, এটা দেখাইতে হবে। সেটা যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের দেখাইতে হবে যে এই পি থেকে এই যে তিনটা বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে, মানে PA PB আর PC এই তিনটা বিন্দুর দূরত্ব সমান, এই তিনটা আমাদের দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই P বিন্দু A B C এবং P এদের অবস্থান ভেক্টর আমরা বের করি। আমরা যে কোনো একটা মূল বিন্দু আমরা O ধরে নিই, ঠিক আছে। তাহলে P বিন্দু মানে কেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে OP, আর A বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে OA, B বিন্দুর অবস্থান ভেক্টর OB, C বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে OC, ঠিক আছে। আমরা এখন AP BP CP এই তিনটা ভেক্টর বের করব এবং ভেক্টরের মান বের করব। মান বের করে যদি আমরা দেখি যে তিনটা দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এই বিন্দু তিনটা এই স্ফিয়ারের উপর অবস্থিত, ঠিক আছে, যে স্ফিয়ারটার কেন্দ্র হচ্ছে P বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা অবস্থান ভেক্টর আমরা আগে বের করি। তাহলে OA অবস্থান ভেক্টরটা কি হবে, OA এই ভেক্টরটা কি হবে, দেখো এই যে 1 * i 1i -1j -1j -1k -1k, ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে OB, ঠিক আছে। OB কি হবে 3i 3j এই যে +3j +1k +1k, ঠিক আছে। তাহলে আচ্ছা, এবার OC ঠিক একই ভাবে -1i +4j +4k +4k, ঠিক আছে। আচ্ছা, এবার OP টা কি হবে, OP হচ্ছে 0i মানে এখানে নাই, প্রথম কম্পোনেন্টটা থাকবে না। তাহলে 1j এই যে 1j +2k,
ঠিক আছে, তাহলে এই অবস্থান ভেক্টর আমরা বের করে ফেললাম। এখন আমরা এ পি বি পি সি পি এই তিনটা ভেক্টর আমাদের বের করতে হবে। তিনটা ভেক্টর বের করতে চাইলে আমরা এই তিনটা সব জায়গায় আমরা ত্রিভুজ কল্পনা করব, ঠিক আছে। যেমন ও পি এ, এই ত্রিভুজ যদি আমরা কল্পনা ও পি এ ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, ঠিক আছে, তাহলে এখানে পি এ ইকুয়াল টু কি হবে, পি এ হচ্ছে ও পি প্লাস পি এ ইকুয়াল টু ও এ, তাই না, এই ত্রিভুজ সূত্র, ঠিক আছে। OP plus PA equal to OA, ঠিক আছে। তাহলে আমার PA equal to কি, PA equal to হচ্ছে OA minus OP, PA equal to OA minus OP। তাহলে OA আমরা কি জানি, OA আমরা অলরেডি এটা জানি, I minus J minus K, এই যে I minus J minus K, আর OP এর এটা আমরা অলরেডি জানি এটা, তাহলে এই যে মাইনাস এটা, ঠিক আছে। এখন আমরা এই মানে যোগ বিয়োগ আর কি, জাস্ট এটা বিয়োগটা কি হবে দেখো, I কম্পোনেন্ট এখানে নাই, তার মানে I থেকে গেল, ঠিক আছে, মাইনাস জে আর মাইনাস জে, তাহলে মাইনাস 2j, আর মাইনাস কে মাইনাস 2k, তাহলে মাইনাস 3k, ঠিক আছে। তাহলে পি আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা পিবি বের করতে পারবো, তোমরা এটা বের করে নেবা পিবি, আবার সিমিলারলি পিসি ও বের করতে পারবো, পিসি কি জিনিস তোমরা এখানে বের করতে পারবে। এখন পিএ পিবি এবং পিসি এই তিনটার মান বের করতে হবে। তিনটার মান বের করার অর্থ এই যে এরকম, তিনটার মান বের করার অর্থ রুট ওভার ওই যে তিনটার কম্পোনেন্ট স্কয়ার যোগ করতে হবে, ঠিক আছে। পি এ আমরা কি পেয়েছি, পি এ আমরা পেয়েছি হচ্ছে 1 minus 2j minus 3k, তাহলে এই তিনটার কম্পোনেন্ট তোমরা স্কয়ার করে এখানে 1 স্কয়ার প্লাস মাইনাস 2a স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার, ঠিক আছে, এর উপর রুট করে দিলে এটা মাইনাস 14। ঠিক পিবি তোমরা ওইভাবে এই কম্পোনেন্ট গুলো যে আছে কম্পোনেন্ট গুলোর স্কয়ার করে যোগ করে দাও এবং রুট ওভার, ঠিক আছে, দেখো মাইনাস 14 হবে। এবং পিসি এর ক্ষেত্রে এই যে পিসি ভেক্টরটা হচ্ছে আমার মাইনাস আই প্লাস 3j প্লাস 2k, ঠিক আছে। এর কম্পোনেন্ট গুলো তোমরা স্কয়ার করো এবং যোগ করো এবং রুট ওভার নাও, ঠিক আছে, তাহলে তোমরা মাইনাস 14 পাবে। তার মানে কি পিএ পিবি এবং পিসি এই তিনটাই আমরা পেলাম হচ্ছে রুট ওভার মাইনাস 14, তাহলে তিনটাই সমান এই জন্য, এবং এই তিনটা হবে গোলকের ব্যাসার্ধ, সুতরাং এই বিন্দু তিনটা গোলকের উপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এবার পি এবং কিউ দুটো বিন্দু আছে এবং পিকিউ ভেক্টর এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। পিকিউ ভেক্টরটা আমরা বের করতে হবে, ঠিক ওই যে আগের এখানে যে একটা আমরা দেখছিলাম, এই যে পিকিউ ভেক্টর, এই পিকিউ ভেক্টর মানে এই কিউ এর কম্পোনেন্ট মাইনাস পি এর কম্পোনেন্ট, এই এছাড়া আর কিছু না। এই কম্পোনেন্ট বিয়োগ করে জাস্ট আই জে কে দ্বারা ওই করেসপন্ডিং কম্পোনেন্ট গুলোকে আই জে কে দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এই যে কিউ এর কম্পোনেন্ট আমরা এমনিতেই ও বিন্দু যদি আমরা ধরে নিই, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ হবে আর পি এর অবস্থান ভেক্টর ও পি হবে, তাহলে পি কিউ হবে হচ্ছে ও কিউ মাইনাস ও পি, ঠিক আছে। পি কিউ হবে ও কিউ মাইনাস ও পি, সেই এটা হবে কি জাস্ট কম্পোনেন্ট বিয়োগ করবা, 3 থেকে 1 বিয়োগ করবা ইনটু আই, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়ে যায়, ইনটু আই, 2 থেকে এখানে 1 বিয়োগ করবা কত হলো 1 হলো, ইনটু জে, এই যে 1 জে। আচ্ছা, এবার -1 থেকে 1 বিয়োগ করবে তাহলে -2 হলো, -2 ইনটু 2, ঠিক আছে। এই হচ্ছে PQ ভেক্টর, আমরা এটা পাইলাম। PQ ভেক্টর পেলাম হচ্ছে 2i j 2k। এবার PQ এর মান কি হবে, মান মানে তার এই PQ রেখাটার জাস্ট দৈর্ঘ্যটা কি হবে, এই যে এর তিনটা কম্পোনেন্ট 2 1 এবং -2 এই তিনটা কম্পোনেন্ট স্কয়ার করতে হবে, যোগ করতে হবে এবং রুট ওভার নিতে হবে। এই তিনটা কম্পোনেন্ট, এই যে 2 এর স্কয়ার, 1 এর স্কয়ার, -2 এর স্কয়ার, ঠিক আছে, এই তিনটা স্কয়ার যোগ করলাম এবং তার রুট করলাম, রুট করে এই 3 পেলাম, ঠিক আছে। এই তার মানে এই PQ ভেক্টর পেলাম এবং এর সমান্তরাল একক ভেক্টর পেলাম, ঠিক আছে। ও আচ্ছা, একক ভেক্টর কিভাবে, এই যে আমরা মানটা পেলাম আর PQ যে দৈর্ঘ্যটা পাইছিলাম যে এইটা, সেই 3 দিয়ে এই 2i j 2k একে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করা মানে এই তিনটা কম্পোনেন্টকে 3 দিয়ে ভাগ করা, আবার যদি 3 দিয়ে গুণ করতে চাই তাহলে এই তিনটা কম্পোনেন্টকে 3 দিয়ে গুণ করতে হবে, এরকম। এই যে 3 দিয়ে ভাগ করলে আমার 2/3i প্লাস 1/3j মাইনাস 2/3k, এই যে এরকম, ঠিক আছে। তাহলে এই ভেক্টর এবং এর দুটো একক ভেক্টর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, দুইটা ভেক্টরের 3 ডাইমেনশনে দুইটা ভেক্টরের যোগফল ও স্কেলার গুণিতকে ijk এর মাধ্যমে প্রকাশ, সেটা আমরা কিভাবে করব। হ্যাঁ, দুইটা ভেক্টর আমরা দুইটা ভেক্টর যোগ মানে এই জাস্ট কম্পোনেন্ট গুলো আমার যোগ করতে হয়, যোগ করে ijk গুণন করে রাখতে হয়, কম্পোনেন্ট গুলোকে ijk গুণন করতে হয়। যেমন এই ভেক্টরের কম্পোনেন্ট কি, এখানে x y z এরকম হওয়ার কথা ছিল, অথবা x1 y1 z1 এরকম হওয়ার কথা ছিল। এখানে আমরা জাস্ট
এ ভেক্টর বলছে তাই a1 a2 a3 এটা আমরা বলছি, ঠিক আছে। আর বি ভেক্টরকে b1 b2 b3, ঠিক আছে। এই ভেক্টর দুটাকে আমরা জাস্ট যদি আমরা যোগ করতে চাই তাহলে জাস্ট a1 plus b1 a2 plus b2 a3 plus c3, ঠিক আছে। a3 plus b3 এই তিনটা কম্পোনেন্ট যোগ করতে হবে। এই যে কম্পোনেন্ট গুলা যোগ করলাম, এই যে কম্পোনেন্ট, ঠিক আছে। এই কম্পোনেন্ট গুলা যোগ করে এই যে কারেসপন্ডিং এক এক ভেক্টর গুলো গুণ করতে হয়, i ডিরেকশন, j ডিরেকশন এবং k ডিরেকশন, মানে x ডিরেকশন, y ডিরেকশন এবং z ডিরেকশন, এই তিনটা ডিরেকশন কে, ঠিক আছে। তাহলে এই তিনটা, আচ্ছা এখানে কিন্তু a b এবং a plus b কিন্তু একরকম না, ঠিক আছে। a এবং b এই দুটো কিন্তু জাস্ট দুটো ভেক্টর, কিন্তু অবস্থান না কিন্তু, ঠিক আছে, সেটা মনে রাখবেন। এটা জাস্ট দুটো ভেক্টর, এইজন্য a plus b হচ্ছে এরকম তার কম্পোনেন্ট যোগ হচ্ছে। কিন্তু আমরা যদি a এবং b দুটো অবস্থান ভেক্টর হতো, ঠিক আছে, তাহলে a b হতো a এবং b এর মধ্যে ডিসটেন্স, ঠিক আছে। তখন কি হতো, এই b কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট গুলো বিয়োগ দিতে হতো, ঠিক আছে। ঠিক এইখানে এই আগেরটাতে যেরকম p q যেরকম বের করতে হচ্ছে, ঠিক আছে, সেরকম এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, সরল রেখার ভেক্টর সমীকরণ, যে কোনো সরল রেখার সমীকরণ আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে কি, যে মনে করি যে একটা সরল রেখা a বিন্দু দিয়ে অতিক্রম করে, এই যে এই একটা সরল রেখা যেটা a বিন্দু দিয়ে যায় এবং b ভেক্টরের সমান্তরাল, এই যে b ভেক্টর, এটা একটা ভেক্টর আছে, b ভেক্টরের সমান্তরাল এবং a বিন্দু দিয়ে যায় এরকম একটা রেখা, তার মানে ভেক্টরের মাধ্যমে তার ইয়াটা লিখব, ঠিক আছে, সে সমীকরণটা লিখব, মানে pa ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, অথবা a p ইকুয়াল টু হোয়াট, সেটা আমাদের বের করতে হবে। সেটা কি রকম, আচ্ছা আমরা এই a বিন্দু, আমরা সরলরেখার উপর a যে কোনো একটা বিন্দু নেই এবং p যে কোনো একটা বিন্দু নেই, তাহলে a বিন্দুর অবস্থান ভেক্টর oa, এটাকে আমরা স্মল a ধরলাম, ভেক্টর স্মল a, আর p বিন্দু অবস্থান ভেক্টর op, যেটাকে আমরা r ধরলাম, স্মল r ধরলাম, ঠিক আছে। তাহলে ap ইকুয়াল টু হোয়াট, ap হবে কি, এই ত্রিভুজটা OAP যদি আমরা চিন্তা করি তাহলে OA plus AP equal to OP, ঠিক আছে। তাহলে AP equal to what, AP equal to OP minus OA, ঠিক আছে। তাহলে OP আবার কি, OP equal to R আর OA হচ্ছে A, তাহলে এই যে AP হবে হচ্ছে R minus A। আবার AP যেহেতু এই B ভেক্টরের সমান্তরাল, তাহলে জাস্ট একটা এই B কে স্কেলার গুণন করলে AP পাওয়া যাবে, তাহলে AP equal to সে ল্যামডা, একটা আমরা যে কোনো স্কেলার ল্যামডা 1 2 3 4 অথবা 0.5 0.6 0.6 ইত্যাদি 0.7 ইত্যাদি হতে পারে ল্যামডার মান, তাহলে AP ইকুয়াল টু ল্যামডা বি, ঠিক আছে। তাহলে এই এই ল্যামডা বিটা এখানে আমরা AP এর বদলে বসাই দিই এক নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে এই যে AP ইকুয়াল টু মাইনাস মানে r মাইনাস a, তাহলে এই যে AP এর পরিবর্তে ল্যামডা বি বসাই দিলাম, তাহলে r ইকুয়াল টু হোয়াট, r ইকুয়াল টু জাস্ট a টা যদি এই পাশে চলে আসে তাহলে a প্লাস ল্যামডা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। এখন এই a যদি আমাদের শূন্য হতো, এই আমাদের শূন্য হওয়ার অর্থ হচ্ছে এই এটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে, ঠিক আছে। তাহলে a যদি শূন্য হয় তাহলে সেটার এটা কি হতো, a শূন্য, তাহলে r ইকুয়াল টু জাস্ট ল্যামডা বি, ঠিক আছে, ল্যামডা বি। ওকে, এবার দুইটা বিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণ, ঠিক আছে। দুইটা বিন্দু দিয়ে আমরা ধরলাম যে a এবং b দুইটা আরবিট্রারি বিন্দু, এই বিন্দু দিয়ে এই রেখাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেরকম রেখার সমীকরণ আমরা বের করব, ঠিক আছে। তাহলে এখানেও আমরা ঠিক ওই অবস্থান ভেক্টর আগে আমরা বের করে নেব, ঠিক আছে। এই দুইটা বিন্দু দিয়ে যায় অবস্থান ভেক্টর OA, সেটাকে স্মল a ভেক্টর আমরা বললাম। আবার এই b বিন্দুর অবস্থান ভেক্টর OB, যেটার ইয়া ধরলাম স্মল b ভেক্টর। আর ঠিক এই b এর রেখা বা AB রেখার উপর একটা বিন্দু, যেখানে বিন্দু P ধরলাম, যে P বিন্দুটার অবস্থান ভেক্টর OP, সেটাকে স্মল r ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা এই AP রেখার ইয়েটা আমরা বের করব, ঠিক আছে, সমীকরণটা আমরা বের করব, ভেক্টর সমীকরণ। সেটা কিভাবে বের করব, আমরা দেখো, আমরা যদি এই OAB ত্রিভুজটা আমরা চিন্তা করি, এখানে আমরা AB ভেক্টরটা কি, AB ভেক্টর হচ্ছে OA plus AB equal to OB, ঠিক আছে। তাহলে AB equal to OB minus OA, এই যে AB equal to OB minus OA, তাহলে OB আমরা কি জানি, আমরা B ধরেছি এবং এটা OA ধরছি A, তাহলে আমার AB হচ্ছে B minus A, এই যে AB হচ্ছে B minus A। আবার ঠিক এখানে দেখো AP এবং AB এর ধারক রেখা তো এক, ঠিক আছে।
তার মানে তাহলে আমরা ab কে যে কোনো একটা স্কেলার গুণন করলে আমরা ap পাই। তাহলে ap ইকুয়াল টু সাম মাল্টিপল অফ ab, ঠিক আছে, সেটা 0.5 0.6 অথবা 5 6 7 10 15 20 ইত্যাদি হতে পারে, ঠিক আছে। তাহলে ap ইকুয়াল টু ল্যামডা গুণন ab, ap ইকুয়াল টু ল্যামডা গুণন ab, ঠিক আছে। তাহলে আমরা ab এর মান এবং ap এর মান আমরা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি পাই দেখো। আচ্ছা ap কে আমরা এখানে আগে আমরা ধরে নিই ap, তোমরা এই ত্রিভুজ সূত্র OAP যদি আমরা করি কনসিডার করি তাহলে ap আমরা পাই হচ্ছে OP OA, ঠিক আছে। OP হচ্ছে r আর OA হচ্ছে a, তাহলে r a, ঠিক আছে। আর এই পাশে ab এর মান হচ্ছে ল্যামডা গুণন ba, ঠিক আছে। আমরা অলরেডি ধরে নিয়েছি যে ab হচ্ছে ল্যামডা গুণন ল্যামডা মাল্টিপ্লাইড ল্যামডা গুণন ab, ঠিক আছে, এখানে এটা। তাহলে এই মানগুলো আমরা বসাই দেই। ap আমরা অলরেডি জানলাম যে ল্যামডা মাইনাস ba, আর এখানে ab আমরা জানলাম যে r মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে এখন সিম্পলিফাই যদি করো তাহলে r তোমার এই জিনিসটা, ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা এবার আমরা ভেক্টর স্কেলার গুণন, ভেক্টরের গুণন দুই রকম হবে, ঠিক আছে। সেটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন, ঠিক আছে। ভেক্টরকে আমরা দুইভাবে গুণন করতে পারি, ডট গুণন এবং ক্রস গুণন, অথবা স্কেলার গুণন বা ভেক্টর গুণন। স্কেলার গুণন হচ্ছে যে দুইটা ভেক্টরকে গুণ করলে তার মানটা স্কেলার হবে, ঠিক আছে, এজন্য তাকে স্কেলার গুণন বলি। আর ভেক্টর গুণন হচ্ছে দুইটা ভেক্টরকে গুণ করলে তার মান হবে ভেক্টর, ঠিক আছে, সেটাকে ভেক্টর গুণন বলা হয়। আচ্ছা স্কেলার গুণনের ডেফিনিশন হচ্ছে যে স্কেলার গুণন হচ্ছে যে দুইটা ভেক্টরের মানের গুণ করতে হবে এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেই কোণের cos থিটাকে গুণ করতে হবে। এই দেখো a এবং b দুটো ভেক্টর, সেই ভেক্টরের যদি আমরা ডট গুণন নেই তাহলে a ডট b ইকুয়াল টু a এর পরম মান গুণন b এর পরম মান, ঠিক আছে। এখানে আর ডট হবে না, এটা যেহেতু আর এটা ভেক্টর নাই জন্য এখানে ডট হবে না, এটা জাস্ট পাশাপাশি লিখলেই হয়। আর এটা হচ্ছে cos থিটা, মানে এই a এবং b এর মাঝখানে যে কোণ থিটা, সেই থিটা এর cos নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে ab cos থিটা, যেখানে এই থিটা এর মান 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ডট গুণনের সংজ্ঞা, এটা কিন্তু ডেফিনিশন, এটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। a ডট b ইকুয়াল টু ab cos থিটা, আর a ক্রস b হচ্ছে ab sin থিটা, সেটা আমরা পরে আমরা আলোচনা করব, আজকের আলোচনা এটা আসবে না, আমরা জাস্ট ডট গুণনটাই আমরা আলোচনা করব। আচ্ছা ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ, ঠিক আছে। অভিক্ষেপ কি জিনিস? একটা ভেক্টর মনে করো OB আছে, তার অভিক্ষেপ এই ভেক্টরের জাস্ট ছায়া যদি তোমরা মনে করো, ছায়াটা কি হবে? জাস্ট OC, ঠিক আছে, OCটা হবে এর ছায়া, ঠিক আছে। আবার ঠিক OA ভেক্টরের ছায়া কি হবে? এইদিকে ODটা হবে B ভেক্টরের দিকে, ODটা হবে AB ভেক্টরের ছায়া, ঠিক আছে। এটা হচ্ছে অভিক্ষেপ। তো অভিক্ষেপের মানটা কত আমরা সেটা বের করব। OB ভেক্টরের এই অভিক্ষেপের মানটা কত, মানে OCটা কত সেটা আমরা বের করব, ঠিক আছে। তোমরা এখানে জাস্ট একটা যদি ত্রিভুজ তোমরা চিন্তা করো, ত্রিভুজ OBC অথবা OCB ত্রিভুজ যদি তোমরা চিন্তা করো, তাহলে OC ইকুয়াল টু হোয়াট? OC হবে হচ্ছে OB cos থিটা, তাই না? এই যে এখানে হচ্ছে এটা OB cos থিটা, ঠিক আছে। এই তাহলে OCটা হবে জাস্ট OB cos থিটা, মানে অভিক্ষেপ OC টা হবে OB cos থিটা। আবার OA ভেক্টরের অভিক্ষেপ OD কত হবে? জাস্ট OA cos থিটা, ঠিক আছে। এই যে OA cos থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে না, ঠিক আছে, OBC অ্যাঙ্গেলটা কিন্তু হবে না। হ্যাঁ তোমাদের মনে রাখতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা OA ভেক্টর এবং OB ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, সেইটাই হবে থিটা, ঠিক আছে। এটা কিন্তু না OBC অথবা OAD এরকম হবে না, ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে, ঠিক আছে। তাহলে OC হবে হচ্ছে এই যে এখানে যে B cos থিটা, মানে OB cos থিটা, OB মানে হচ্ছে B ভেক্টর হচ্ছে B ভেক্টরের মানটা হবে হচ্ছে B, এটা cos থিটা। আচ্ছা তাহলে এটাকে আমার এই বিটা আমার মানটা আমরা যদি এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা একটা একক ভেক্টর আমরা নিলাম, একক ভেক্টর নিলাম আমরা a ভাগ তার মান, ঠিক আছে। তাহলে এইটুকু আবার কি? এইটুকু হচ্ছে ab cos থিটা, ঠিক আছে, ab cos থিটা, এই যে এখানে দেখো ab cos থিটা, এই যে তার মানে
লম্ব অভিক্ষেপটা আমরা বের করতে পারি সেটা এরকম যে a ডট b মানে অভিক্ষেপ যেটা a ডট b ডিভাইড বাই তার মান, ঠিক আছে। ঠিক সিমিলারলি আমরা এই ওডিটা কি হবে, ওডি হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন এবং তার হচ্ছে এখানে হচ্ছে বি দিয়ে তার ভাগ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আচ্ছা, একটি ভেক্টরের দিক বরাবর অপর একটি ভেক্টরের উপাংশ, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমরা দিক বরাবরই অপরটার উপাংশ বের করছি, তাই না। এখন দিক বরাবর হইতে হলে তার হচ্ছে দিক দিয়ে গুণ করতে হবে, দিক দিয়ে গুণ করার অর্থ হচ্ছে সেই ভেক্টরের দিকে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই যে আমরা উপাংশ তো অলরেডি এখানে বের করছি, সেই উপাংশটা এর দিক বরাবর যদি আমরা ওসি দিক বরাবর যদি নিই তাহলে ওসি এর বরাবর উপাংশ দিয়ে এই জিনিসটুকু দিয়ে আবার গুণ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটুকু দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দিক বরাবর সেটা আমরা পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখো এই যে ডট গুণন তার দিক বরাবর এটা, ঠিক আছে, দিক বরাবর সেটা দিক বরাবর এখানে যদি আমরা এই এর এই যে উপরে হেড দেওয়া আছে হেড, ঠিক আছে, এই হেডের মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে এই জিনিসগুলো তোমরা পাবো। আমরা একটা एग्जांपल দিই সেটা, ঠিক আছে। স্কেলার গুণজের ধর্ম মানে ডট গুণের ধর্ম কি ডট গুণের ধর্ম হচ্ছে a ডট b ইকুয়াল টু b ডট a, ঠিক আছে। a ডট b আর b ডট a একই জিনিস, ঠিক আছে, কিন্তু ভেক্টর গুণনে কিন্তু a ক্রস b আর b ক্রস a একরকম হবে না, ঠিক আছে, সেটা আমরা পরে আমরা দেখব। বাট স্কেলার গুণনে তোমরা দেখবা a ডট b আর b ডট a একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, a প্লাস b এবং আরেকটা ভেক্টর c এর সাথে ডট করি তাহলে দুইটা ভেক্টরকে আলাদাভাবে c এর সাথে ডট করে যোগ করলে সমান, এটা বন্টন বিধি। এটা হচ্ছে বিনিময় বিধি, গুণনের বিনিময় বিধি, আর হচ্ছে গুণনের বন্টন বিধি, ঠিক আছে। এটা থিটা সূক্ষ্মকোণ হলে এই গুণনটা ধনাত্মক হবে, পজিটিভ হবে, আর থিটা যদি ইয়া হয় স্থূলকোণ হয় মানে 90 ডিগ্রির চেয়ে বেশি বা 180 ডিগ্রির চেয়ে কম তাহলে ঋণাত্মক, ঠিক আছে। আর 90 ডিগ্রি হলে 0 হবে, ঠিক আছে। আচ্ছা, দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুটো ভেক্টর যদি শর্ত হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট শূন্য হবে, ঠিক আছে। মানে কারণ কি cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 তোমরা অলরেডি জানো, এই ঠিক আছে। যেমন i এর সাথে j যদি তোমরা গুণ করো তাহলে এটা শূন্য হয়, j এর সাথে k যদি ডট গুণ করো তাহলে শূন্য হয়, k এর সাথে আবার i যদি ডট করো তাহলে শূন্য হয়। কারণটা ওই একটাই, সেটা হচ্ছে ওই যে x y z তিনটা অ্যাক্সিস পরস্পর লম্ব, এইজন্য তাদের মধ্যে যদি ইউনিট ভেক্টর সব ডিরেকশনে ইউনিট ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করো তাহলে শূন্য হবে, কিন্তু ক্রস প্রোডাক্ট করলে শূন্য হবে না, সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে পাই, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করতে চাইলে আমরা আগেই জানি যে তাদের এই যে দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট নিই তাহলে যে তার মধ্যে কোণ আছে, তার মানে আমরা কোণ বের করতে পারবো, ঠিক আছে। সেটা 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 কিভাবে বের করা হয়, দুটো ভেক্টরের এটা a এবং b দুটো ভেক্টর আছে, তার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব, আগে আমরা দুটো ডট প্রোডাক্ট আমরা নিব, ডট প্রোডাক্ট আমরা কি নিব, a ডট b ইকুয়াল টু a এর পরম মান b এর পরম মান গুণন cos θ। তাহলে cos θ কি, cos θ এই a এবং b পরম মান যদি বাম পাশে এখানে চলে আসে তাহলে এই জিনিস। আচ্ছা, তাহলে আবার a ডট b মানে কি, a ডট b মানে হচ্ছে এই a এবং b এর কম্পোনেন্টগুলো গুণন করে যোগ করতে হয়, এই যে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z, ঠিক আছে। আর এর পরম মান আর b এর পরম মান গুণ করতে হবে, এর পরম মান কি, ওই তিনটা যে কম্পোনেন্টগুলো স্কয়ার করে যোগ করে রুট করতে হবে, ঠিক আছে, স্কয়ার করে। এখানে x1 না বলে এটা xi বলা যাইতো, ঠিক আছে, xi অথবা x অথবা অন্য কিছু বলা যাইতো, ঠিক আছে, কারণ x1 y1 z1 আছে, ঠিক আছে। এখানে যদিও বলা হয়েছে কিন্তু তোমরা এটা কনফিউজ করো না যে শুধু x1 মানে x1 এর স্কয়ার, যেহেতু এখানে সামেশন আছে তার মানে তিনটা কম্পোনেন্ট x1 y1 z1, ঠিক আছে। x1 স্কয়ার সামেশন অফ x1 স্কয়ার এর অর্থ হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার, আর সামেশন অফ x2 স্কয়ার এর অর্থ হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস z2 স্কয়ার, ঠিক আছে। তারপর ঠিক আছে, তাহলে এগুলোর পরম মান হলো এটা, ঠিক আছে। এবার cos θ যদি এই কিছু পেলাম তাহলে এই কম্পোনেন্টগুলো আমরা বসায় দিয়ে দেখবা কি সেটার হচ্ছে কিছু একটা মান পাবো, সেই মানকে cos ইনভার্স নিলে আমরা থিটার ইয়ে, ঠিক আছে। সেটা আমরা একটা एग्जांपल দিয়ে আমরা দেখতে পাবো, এখানে একটু পরে আমরা দেখতে পাবো। স্কেলার গুণনের ধর্মের প্রয়োগ আমরা করি, সেটা কি রকম, মনে করো
এই যে আমরা এ বিন্দুতে বল প্রয়োগ করেছি, যেটা হচ্ছে এই ডিরেকশনে বল প্রয়োগ হয়েছে, কিন্তু এটা গেছে হচ্ছে এসি বরাবর, সরণটা হয়েছে এসি বরাবর, ঠিক আছে। তাহলে কাজ কত হবে? কাজ হবে হচ্ছে এই যে এই বলটা মনে করো এফ ইকুয়াল টু এ বি, ঠিক আছে, বল, আর এই এসি এর কম্পোনেন্ট কত হবে? এসি এর কম্পোনেন্ট হচ্ছে এবি, ঠিক আছে, এসি এর কম্পোনেন্ট হবে এবি, সেটা হবে কি এসি cos θ, তাই না? কারণ কি এই এফ এফ বল আছে, এই বলের বল এবং এই সরণের দিকের যে অ্যাঙ্গেলটা সেটা এইখানে কিন্তু না, এসি বি অ্যাঙ্গেল কিন্তু হবে না, এটা হবে যে সি এ বি অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই এ বি মানে বলের দিক এবং সরণের দিকের যে মাঝখানে যে কোণটা সেটা, ঠিক আছে। তাহলে এর অভিক্ষেপটা কত হবে? অভিক্ষেপটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এফ এফ বল এবং তার অভিক্ষেপ হচ্ছে এবি, তাহলে এফ আর হচ্ছে এসি cos θ, তাহলে এফ এবং এসি cos θ, এফ এসি cos θ মানে এসি আমি এস এস ধরলাম, মানটা আমি এস ধরলাম, তাহলে এটা, ঠিক আছে। তাহলে এফ ডট এস, তার মানে কাজের পরিমাণ হচ্ছে এফ এফ ডট এস, ঠিক আছে। ঠিক তোমরা যদি কখনো নৌকার গুণ টানা যদি তোমরা দেখো, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবা যে একজন লোক তীর বরাবর মনে করো ইয়া হচ্ছে, ঠিক আছে, তীর বরাবর গুণটা কিন্তু সে কিন্তু তীর বরাবর যাচ্ছে এই বরাবর, কিন্তু নৌকাটা যাচ্ছে তো এই দিকে, ঠিক আছে। নৌকাটা কিন্তু সে যেদিকে টানছে সেই দিকে কিন্তু নৌকাটা যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি তার বলের একটা অংশ অন্যদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা কিরকম হবে? তার বলের দিকে তার হচ্ছে যে কম্পোনেন্ট সে, তাহলে তার কিন্তু পুরো বলটা কাজে লাগছে না, একটা একটা বল তার অপচয় হচ্ছে, ঠিক এটা সেরকম। যেমন এই এস cos θ, ঠিক আছে, এস cos θ মানে এবি, এর মূল দৈর্ঘ্যটা ছিল এসি, কিন্তু তার কাজে লাগছে আসলে এবি অংশটুকু কাজে লাগছে, আর বাকি অংশটুকু তার লস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 ডাইমেনশনে আমরা দেখব যে 3 ডাইমেনশনে একটা বল মনে করো এরকম এত নিউটন বল আছে, F = এত নিউটন, 5i + 3j - 4k, এত নিউটন বল, আর তার সরণ হয়েছে হচ্ছে এত 2i + 3j - 2k, এই দিকে তার সরণ হয়েছে, ঠিক আছে। তাহলে তার কাজটা কি হবে? কাজটা হবে F ডট r, তাই না? কাজ হবে F ডট r, F ডট r মানে কি এই জাস্ট কম্পোনেন্টগুলো গুণন করে যোগ করতে হবে, কম্পোনেন্ট 5 * 2 + 3 * 3 - 4 - 2, এইগুলা গুণন করে যোগ করতে হবে। এই যে এখানে দেখো, এই যে মানে ডট প্রোডাক্ট মানে জাস্ট কম্পোনেন্টগুলো গুণন করে যোগ করতে হবে, ঠিক আছে। আবার এখানে তুমি যদি এই সবগুলো কম্পোনেন্ট যদি তুমি ভেঙে গুণন করো, তাহলে 5 * 2 এখানে i আসবে, 5 * 2 i ডট j আসবে, i ডট j কিন্তু আবার শূন্য, i ডট k শূন্য, j ডট i শূন্য, j ডট k শূন্য, ঠিক আছে। এই জিনিসগুলো তো একটু আগেই দেখে আসলাম, ঠিক আছে। মানে এটা যদি ভাঙো তাহলে 9টা টার্ম আসবে, 9টা টার্মের মধ্যে তোমার 3টা টার্ম তোমার থাকবে, ঠিক আছে। 3টা টার্ম থাকবে, যেটা হচ্ছে i ডট j, সরি i ডট i, j ডট j, k ডট k, ঠিক আছে। সেই জিনিসগুলো থাকবে। মোদ্দা কথা হচ্ছে যে ওই বাকি সবগুলা বাদ দিয়ে তোমরা শুধু জাস্ট কম্পোনেন্টগুলা গুণন করে যোগ করতে, তাহলে এই 11 জুল হবে তারিখ, ঠিক আছে। আচ্ছা, এটা দুটো ভেক্টরের স্কেলার গুণন করে ভেক্টরের অংশকের মাধ্যমে, এই যে এই আগের एग्जांपलটাই অংশকের মাধ্যমে দুটো ভেক্টর a আর b আছে, তার অংশক মানে a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3, এই যে এটা, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশনটা আমরা যে আগেই তার আগের ইয়াটাতে দেখে আসলাম যে f বল প্রয়োগ করলাম, f নিউটন বল প্রয়োগ করলাম, আর পরিমাণ ডিসটেন্স, আর পরিমাণ সরণ হয়েছে, ঠিক আছে। সেটা আমরা যেভাবে লিখলাম সেটা। আচ্ছা, কিছু সমস্যা করি, সমস্যা এবং তার সমাধান আমরা দেখি। এটা হচ্ছে একটা ভেক্টর a আছে, তার মান নির্ণয় করো। এই ভেক্টরের মান নির্ণয় মানে কি জাস্ট কম্পোনেন্টগুলোর স্কয়ার নিতে হবে এবং তার যোগ করে রুট করতে হবে, কম্পোনেন্টগুলোর স্কয়ার। এই ভেক্টর আছে 3i + 2j - 6k, তাহলে কম্পোনেন্টগুলো কত? 3 2 আর -6, তাহলে এই তিনটার স্কয়ার করলাম এবং যোগ করে রুট করলাম, তাহলে এই ভেক্টরের মান হচ্ছে 7, ঠিক আছে। আবার দুইটা ভেক্টর a এবং b আছে, তাহলে a + b আর 2a + b আমরা বের করতে হবে। a + b কত? জাস্ট কম্পোনেন্টগুলো যোগ করে তার i j k ওইগুলো বসাতে, কম্পোনেন্টগুলো 3 + -2, ঠিক আছে। তাহলে কত হবে? 3 - 2 হবে, তাহলে 1 হবে, তাই না? 1i, এই যে 1i হবে, ঠিক আছে। আবার -1 মানে এই যে -j আছে আর এখানে 4j আছে, তাহলে -1j আর +4j, তাহলে +3j হবে, এই যে +3j, ঠিক আছে। আবার -4k
-3 কে, তাহলে কত হবে -7 কে, তাহলে -7 কে, তার মানে a প্লাস b হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এভাবে তোমার পরেরটাও করতে হবে। আচ্ছা, এই দুইটা ভেক্টরকে দেখাইতে হবে যে তারা পরস্পর লম্ব। সেটা লম্ব দেখাইতে হলে কি করতে হবে, যে তাদের ডট প্রোডাক্ট নিতে হবে, এবং মানে যদি দেখি যে ডট প্রোডাক্ট শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব। এর আগে আমরা আগের ইয়াগুলোতে দেখছি। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট নেওয়ার অর্থ কি, যে এর জাস্ট কম্পোনেন্ট গুলা তোমার গুণন করে, পরস্পর গুণন করে যোগ করে দেখো যে a ডট b ইকুয়াল টু হোয়াট, a ডট b ইকুয়াল টু 3 এর সাথে 5 গুণ করো 15 হবে, -7 এর সাথে 3 গুণন করো -21 হবে, -21 হবে, 3 এর সাথে 2 গুণন করো তাহলে +6 হবে। এই তিনটা তোমরা যোগ করে দেখো যে 0 হবে, তাহলে cos θ ইকুয়াল টু 0, তার মানে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি তোমরা এখানে ইনভার্স নিলে তোমার হচ্ছে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি দেখাইলাম যে পরস্পর লম্ব। আচ্ছা, এই দুটো ভেক্টর আছে, a এবং b দুটো ভেক্টর আছে, a ভেক্টর উপর b এর অভিক্ষেপ এবং a ভেক্টর b ভেক্টর উপাংশ ভেক্টর, দুটো একটা ভেক্টর উপর আরেকটা ভেক্টর উপাংশ ভেক্টর। ঠিক আছে, তাহলে a ভেক্টর উপর b এর অভিক্ষেপ আমরা যদি বের করতে চাই, আমরা আগেই জানি যে a ভেক্টর এর উপর এর অভিক্ষেপ, এই b ভেক্টর অভিক্ষেপ আমরা বের করতে চাই, তাহলে আমরা অলরেডি দেখে আসছি যে ab cos θ ভাগ a। ঠিক আছে, ab cos θ মানে a ডট b আর a এর মান, ঠিক আছে, তাহলে a ডট b আমরা নিলাম, a ডট b হচ্ছে এটা, আর a এর মান আমরা এটা নিলাম। ঠিক আছে, তাহলে আমরা অভিক্ষেপটা আসলো আমার 6। ঠিক আছে, এখন a ভেক্টর বরাবর একক ভেক্টর, a ভেক্টর বরাবর একক ভেক্টর কত, a ভেক্টর বরাবর, তাহলে a ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। a ভেক্টরের মান আমার অলরেডি জানি যে √9, a ভেক্টরের মান হচ্ছে আমার √9। ঠিক আছে, √9, আর a ভেক্টরটা আমরা কত, a ভেক্টর আমরা জানি I + 2j + 2k, তাহলে 9 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে a ভেক্টরের মান আমরা এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা √9 মানে 3 আর কি, √9 হচ্ছে 3, তাহলে a ভেক্টরকে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, আমরা a ভেক্টর, তাহলে a ভেক্টরের দিকে ওই অংশটা কত হবে, এই 6 টা, এটাকে যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে a ভেক্টরের দিকে এই b ভেক্টরের অংশ বের হবে। ঠিক আছে, এই যে আচ্ছা, এখানে হচ্ছে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে এই ল্যামডার মান বের করতে হবে। দুটো ভেক্টর পরস্পর লম্ব মানে কি, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট নাও, নিয়ে ইকুয়াল টু 0 লেখো, তাহলে ওটা সলিউশন থেকে তোমার ল্যামডার মানটা বের করে নাও। ঠিক আছে, দুটো ভেক্টর এই যে ডট প্রোডাক্ট নাও, ডট প্রোডাক্ট নিলে এই যে এত 8 - 2 ল্যামডা - 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে সিম্পলিফাই করে ল্যামডার মান বের। আচ্ছা, এখানে আরেকটা আছে যেটা হচ্ছে রাজশাহী এবং যশোর বোর্ডে 11 সালে আসছে, সেটা হচ্ছে কি, a ভেক্টর আছে, a ভেক্টর বরাবর b এর উপাংশ, b ভেক্টর উপাংশ বের করতে হবে। ঠিক আছে, তাহলে b ভেক্টর উপাংশ যদি আমরা বের করতে চাই, তাহলে a b এর ডট প্রোডাক্ট নিতে হবে, ডট প্রোডাক্ট কে আবার a ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে অভিক্ষেপ বের হবে, আবার অভিক্ষেপকে আবার a ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এই দুটো ডট প্রোডাক্ট নেই, ডট প্রোডাক্ট নিয়ে a ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে মানে a ভেক্টরের দিকে এর উপাংশ বের হবে। ঠিক আছে, এই যে ডট প্রোডাক্ট নিলাম এবং a ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ভাগ করে দিলে এর উপাংশ বের হবে। এবার তোমার এই যে এইটুকু, আচ্ছা এখানে a হ্যাট হবে, a হ্যাটটা আবার কি হবে, a ডিভাইডেড বাই a ভেক্টরের মান দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই a হ্যাট তোমরা চিন্তা, এটা তোমরা বাদ দিয়ে আগে এইটুকু বের করো, তাহলে উপাংশটা বের করতে হবে, a ভেক্টরের দিকে এটার অংশ বের হবে। ঠিক আছে, এই যে a এবং b এর ডট এবং a এর মান এটা। ঠিক আছে, এটা বের হলো। এবার এই অংশ দিয়ে গুণ করতে হবে, a হ্যাট দ্বারা গুণ করতে হবে। a হ্যাট মানে কি, a ডিভাইডেড বাই a মানে a ভেক্টর ডিভাইড বাই a ভেক্টরের মান। ঠিক আছে, a ডিভাইড বাই a ভেক্টরের মান, তাহলে a ডিভাইড বাই a ভেক্টরের মান কত, এই যে a ডিভাইড বাই a ভেক্টরের মান। ঠিক আছে, a ডিভাইড বাই a ভেক্টরের মান হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে জাস্ট ওই যে অংশটা আমরা পেয়েছি এটা, সেটা দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, গুণ করে দাও, তাহলে ফাইনালি সরি a ডিভাইড বাই a ভেক্টরের মান অন্য কিছু পাবো, সেটা একদম রেজাল্ট আসলে দেখানো হয়েছে এখানে, সেটা হচ্ছে এটা তোমার ভেরি সিম্পল, এটা তোমরা দেখো। আচ্ছা, এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ, ঠিক আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি রকম হবে, আমরা অলরেডি জানি যে a ডট b ইকুয়াল টু ab sin θ, তার মানে কি a ডট b তুমি বাম পাশে রাখো আর ab cos θ, তাহলে a ডট b বাম পাশে রাখো, a ডট b বাম পাশে রেখে এই কম্পোনেন্ট গুলো গুণ করে দাও, আর ডান পাশে লেখো a এর পরম মান বের করো, b এর পরম মান বের করো এবং cos θ। ঠিক আছে,
তাহলে ওই দুই পাশে রেখে দাও, এই যে এ ডট বি হচ্ছে এইটা, আর ডান পাশে এ এর মান এবং বি এর মান, এ এর মান এবং বি এর মান, আর হচ্ছে cos। এই দুটো এখন সিম্পলিফাই করো, এই দুটো গুণ করে তোমরা এই জাস্ট কম্পোনেন্ট গুলো গুণ করে এই জিনিস হলো, আর ডান পাশে এটা। এবার cos θ এর মান কত, এখানে সিম্পলিফাই করে যা হবে এই ডান পাশের এই অংশটা দিয়ে এটা ভাগ দিয়ে দিলে cos θ আসলে -3/√35। তাহলে θ কত, cos ইনভার্স এই জিনিস, cos ইনভার্স এই জিনিস, সেটা ক্যালকুলেটর দিয়ে বের করে দেওয়া হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওখানে কমেন্টে লিখতে পারো, প্রশ্নের উত্তর আমি দেবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো আর সেফ থাকো। আসসালামু আলাইকুম।